সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অজিত দেবনাথ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। এটা তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ফিনান্স বিষয় কোড 293 এই সাবজেক্টটি তোমাদের পড়াবো। যেহেতু এটা আমার প্রথম ক্লাস, তোমাদের আগে আরো কয়েকটা ক্লাস হয়েছে, আমাদের স্যারেরা ক্লাস নিছে, খুব ভালোভাবে ক্লাসগুলো নিছে। এই সাবজেক্টে টোটাল আমাদের 9টা চ্যাপ্টার আছে। তার ভিতর প্রথম 2টা হচ্ছে সম্পূর্ণ থিওরি, আর পরের 7টা হচ্ছে থিওরি প্লাস ম্যাথ। তবে ম্যাথের পোর্শনটুকু বেশি। যাই হোক, আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রথম যে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। সাধারণত আমরা জানি যে আজকের 100 টাকা আজ থেকে 1 বছর পরের 100 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকের 100 টাকা অধিক মূল্যবান। এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। তো ফিনান্সের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতের প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে থাকে। তাই আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরি তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও। এমন অবস্থায় তোমার বন্ধু বলল যে এই 100 টাকা সে এখন পরিশোধ করবে না, 1 বছর পরে পরিশোধ করবে। আমরা জানি যে অর্থের সময় মূল্য অনুযায়ী এখনকার 100 টাকা 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার 10%। তুমি যদি এই 100 টাকা ব্যাংকে জমা রাখো, তবে আগামী 1 বছর পর ব্যাংক তোমাকে 110 টাকা দিবে। সুতরাং আমরা বলতে পারি এখানকার 100 টাকা আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে থাকে। এই ছিল অর্থের সময় মূল্যের ধারণা। তারপর টপিকটা হচ্ছে অর্থের সময় অগ্রাধিকারের কারণসমূহ। কি জন্য আমরা অর্থের সময়কে অগ্রাধিকার দিব? সাপোজ মনে করো তুমি একজন ব্যক্তিকে বললা যে এখন তোমাকে 10,000 টাকা দিব, 1 বছর পরে 10,000 টাকা দিব। এই দুইটা বিকল্পের মধ্যে তাকে একটি গ্রহণ করতে বলা হয়েছে। তখন সে কি বলবে? তখন সে অবশ্যই বলবে যে এখন যে 10,000 টাকা দিবে সে সেটা গ্রহণ করবে। 1 বছর পরে 10,000 টাকা সে গ্রহণ করবে না। মানে বর্তমানটা তার কাছে অগ্রাধিকার বেশি। কি কি কারণে
অর্থের সমূহ অগ্রাধিকার, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে অনিশ্চয়তা। যে কোনো ব্যক্তি বর্তমান অর্থকে বেশি প্রাধান্য দেয়, কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভবিষ্যতে সে অর্থ নাও হইতে পারে। ভবিষ্যৎ কি হবে না হবে আমরা কেউ জানি না, হয়তোবা সে মারাও যেতে পারে বা জীবিত নাও থাকতে পারে। এই জন্য বর্তমানে অর্থকে সবাই প্রাধান্য দেয় বেশি। 2 নম্বর হচ্ছে বর্তমান ভোগের প্রাধান্য। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে ওই দ্রব্য বা সেবার বর্তমান ভোগ জরুরি অবস্থা অথবা ভবিষ্যতে অসুস্থতা, মৃত্যু বা মুদ্রাস্ফীতির কারণে ভোগ সম্ভব না হওয়ার ঝুঁকি থাকে। এই জন্য আমরা সবাই চাই যে বর্তমান ভোগকে প্রাধান্য দেওয়া। 3 নম্বর হচ্ছে বিনিয়োগ সুযোগ। অধিকাংশ মানুষ ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থের চেয়ে বর্তমান নগদ অর্থকে বেশি পছন্দ করে থাকে। তার কারণ সে বর্তমান নগদ অর্থকে বিনিয়োগ করে ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থ বৃদ্ধি করতে পারে। যেমন কেউ যদি বর্তমানে 5,000 টাকা 10% হারে বিনিয়োগ করে 1 বছর পর 5,000 টাকা প্রাপ্তির চেয়ে বেশি হবে, তাই বর্তমানে 5,000 টাকা প্রাপ্তিকে সে বেশি প্রাধান্য দিয়ে থাকে। 4 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি যে কোন দ্রব্য বা সেবার মূল্য ঊর্ধ্বগতিকে, অর্থাৎ বর্তমানে দ্রব্যটি যে দামে ক্রয় করা যায় ভবিষ্যতে তার চেয়ে বেশি দামে ক্রয় করতে হবে। যার ফলে কি হয়, ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি এড়ানোর জন্য অধিকাংশ মানুষ বর্তমান নগদ অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই ছিল অর্থের সমূহ অগ্রাধিকারের কারণসমূহ। তারপরে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সমূহ মূল্যের গুরুত্ব। অর্থের সমূহ মূল্যের গুরুত্ব প্রথমটি হচ্ছে সুযোগ ব্যয়। যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, তখন তাকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো তোমার বাবা ঢাকা শহরে 10 লাখ টাকায় একটি জমি ক্রয় করবে বা জমি ক্রয় করতে ইচ্ছুক, যেটা আগামী 10 বছর পরে দ্বিগুণ দাম হবে। অন্যদিকে এই টাকাটা যদি সে ব্যাংকে সঞ্চয়ী হিসেবে জমা রাখে বা স্থায়ী হিসেবে জমা রাখে, ব্যাংক তাকে 10% হারে সুদ দিবে। সেক্ষেত্রে সে কোন সুযোগটি গ্রহণ করবে? ঢাকা শহরে সে জমি ক্রয় করবে না ব্যাংকে সঞ্চয়ী বা স্থায়ী হিসেবে জমা রাখবে? এমন অবস্থায় তাকে প্রথমে অর্থের সময় মূল্য অনুযায়ী সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে, দেখবে যে তার কোনটায় বেশি লাভবান হয়। যদি জমি ক্রয়ে লাভবান হয় সেক্ষেত্রে সে জমি ক্রয় করবে, ব্যাংকে টাকা জমা রাখবে না। আর যদি ব্যাংকে টাকা রাখলে তার সে বেশি লাভবান হয়, সেক্ষেত্রে সে জমি ক্রয় করবে না। তার মানে হচ্ছে একসাথে সে দুইটা সুযোগ নিতে পারবে না, যে কোনো একটা সুযোগ তাকে হাতছাড়া করতে হবে। তারপর একটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। সাধারণত আমরা ব্যবসায় বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকি। কিন্তু ঋণ গ্রহণ করার আগে ওই ঋণের কিস্তি আমরা পরিশোধ করতে পারবো কিনা
তা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। ঋণের মেয়াদ বিভিন্নতার কারণে কিস্তির পরিমাণ ভিন্ন হয়। যেমন 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে কিস্তির পরিমাণ একই রকম হবে না। আবার কিস্তি বিভিন্ন মেয়াদের হতে পারে, যেমন বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এগুলা ইত্যাদি। এই সকল ক্ষেত্রে কিস্তির পরিমাণও ভিন্ন হবে। অর্থের সময় মূল্য ধারণা প্রয়োগ করে বিভিন্ন মেয়াদি ঋণের ক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারা যায় এবং এই বিষয়ে সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণের টাকা পরিশোধ করা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। তারপরে গুরুত্বটি হচ্ছে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। বিনিয়োগ প্রকল্পে দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা হয়ে থাকে। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এক নয়। মনে করো তুমি বাটা শো কোম্পানির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছো, যার আয়ুষ্কাল হলো 15 বছর। আয়ুষ্কাল মানে মেশিনটা 15 বছর পর্যন্ত সে লাস্টিং করবে বা যাবে। মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে 10 লাখ টাকা। এক্ষেত্রে আগামী 15 বছরে এই বিনিয়োগ প্রকল্প হতে প্রাপ্ত নগদ প্রবাহকে একটি নির্দিষ্ট বাট্টার হার দিয়ে বাট্টা করলে বর্তমান মূল্যে রূপান্তরিত করে তা ক্রয় মূল্যের সাথে তুলনা করতে হবে। ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য যদি ক্রয় মূল্য হতে বেশি হয়, তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে। এখানে বর্তমান মূল্য নির্ণয় হলে অর্থের সময় মূল্য একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। চার নম্বর গুরুত্ব হচ্ছে প্রবৃদ্ধির হার নির্ধারণ। মনে করো একটি কোম্পানি 2015 সালের বিক্রয় পরিমাণ ছিল 7 লাখ টাকা এবং 2016 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10 লাখ টাকা। এক্ষেত্রে অর্থের বর্তমান বা ভবিষ্যৎ মূল্যের ধারণা ব্যবহার করে বিক্রয় বৃদ্ধির হার নির্ণয় করা যায়। তারপর আছে হচ্ছে 5 নম্বর লাভজনক প্রকল্প বাছাই। মনে করো তোমার হাতে দুইটা প্রকল্প আছে, প্রকল্প এ এবং প্রকল্প বি। তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা? তুমি একসাথে দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবা না। এটা কিছুটা সুযোগ বের মতো। এখানে তোমাকে দেখতে হবে দুইটা তোমার বর্তমান মূল্য বের করতে হবে। দুই প্রকল্পের আমরা অর্থের সময় মূল্য অনুযায়ী দুইটা প্রকল্পের বর্তমান মূল্য বের করব। যে প্রকল্পের বর্তমান মূল্য বেশি হবে আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব, আর যেটা কম হবে সেটা গ্রহণ করব না। এইভাবে আমরা লাভজনক প্রকল্প বাছাই করতে পারি। এগুলো ছিল অর্থের সময় মূল্যের গুরুত্ব। তারপরের টপিকটা হচ্ছে অর্থের বর্তমান মূল্যের ধারণা। বা অর্থের বর্তমান মূল্য বলতে আমরা কি বুঝি, এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে, কারণ এগুলা 1 নম্বরের কোশ্চেনে আসে। সৃজনশীল 1 নম্বরের কোশ্চেনে এগুলো আসে। অর্থের বর্তমান মূল্য বলতে আমরা বুঝি যে ভবিষ্যতে কোনো প্রাপ্য অর্থ নির্দিষ্ট বাট্টার হারে বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে। আমি যদি আরো সংক্ষিপ্তভাবে বলি তাহলে বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। কেউ যদি এইটুকু লেখো 1 নম্বরের জন্য তাও নাম্বার পাবা। আবার বলতেছি, বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। বুঝা গেছে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ।
এখন আমরা দেখব অর্থের বর্তমান মূল্য নির্ণয়নের প্রক্রিয়া। কিভাবে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করব। দেখো প্রথমে কি দেওয়া আছে, পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এটা হচ্ছে অর্থের বর্তমান মূল্যের নির্ণয়ের প্রক্রিয়া বা অর্থের বর্তমান মূল্যের সূত্র। এখানে খেয়াল করে একটু মনোযোগ দিয়ে, পিবি হচ্ছে বর্তমান মূল্য, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, আই হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট, এন হচ্ছে মেয়াদকাল বা নাম্বার অফ ইয়ার্স। এখন এই অঙ্কগুলা করতে গেলে আমাদের অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারবো না। যাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তারা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর সংগ্রহ করবে। আমরা এখন একটা অঙ্ক দেখব। এক নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, তুমি আজ থেকে 5 বছর পরে তোমার বড় ভাইয়ের নিকট থেকে 30,000 টাকা পাবে। যদি তোমার প্রত্যাশিত আয়ের হার 10% হয়, তবে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে। এখানে ভালোভাবে বুঝতে হবে কি বলছে। তুমি আজ থেকে 5 বছর পরে, তার মানে হচ্ছে 5 হচ্ছে আমার এখানে মেয়াদকাল হচ্ছে 5 বছর। তোমার বড় ভাইয়ের নিকট থেকে 30,000 টাকা পাবে, তার মানে হচ্ছে 30,000 টাকা হচ্ছে আমার কি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। তারপর বলা আছে যদি তোমার প্রত্যাশিত আয়ের হার 10% হয়, মানে হচ্ছে আয়ের মান দেওয়া আছে এখানে বা সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট, 10%, তবে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে, মানে পিবি প্রেজেন্ট ভ্যালু কত হবে। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি। দেখো পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখানে দেখো হেয়ার এফবি ইকুয়াল টু 30,000 বা 30,000 টাকা, আই ইকুয়াল টু 10%, আর এন ইকুয়াল টু 5 ইয়ার্স বা 5 বছর। এখানে একটা জিনিস খেয়াল করবা যে আয়ের মান কিন্তু 10%, আমি শুধু এখানে 0.10 লিখছি, 10 কিন্তু লিখি নাই, কারণ এটা পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এখানে পার্সেন্টেজ আমরা কিভাবে প্রকাশ করবো আমি বলে দিই। যখনই কোনো পার্সেন্টেজ থাকবে ওই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবা, এবং এখানে 10% আছে, তাহলে 10 ভাগ 100, মানে উপরে থাকবে 10, নিচে দিবা 100, ভাগ করলে আসবে কত, 0.10। এইভাবে করতে হবে। যদি 5% থাকে সেম ভাবে করবো আমরা, 5 ভাগ 100। যদি 10% থাকে এইভাবে করবো, 8% হলে তাই করবো, 8 ভাগ 100। 12% থাকলে তাই করবো, 12 ভাগ 100। ভাগ করে যাবে সেটা এখানে লিখতে হবে। এখন যদি আমরা সরাসরি 10 লিখি সেক্ষেত্রেও হবে, তবে একটু জটিল হবে অঙ্কটা। এই জন্য আমরা দশমিকে প্রকাশ করে নেব। এই অংশটুকু আমরা সবসময় দশমিকে প্রকাশ করে নেব। তারপর দেখো 30,000 টাকা রাখছে এখানে। এই অংশটুকু দেখো প্রথমে এইটুক কাজ করতে হবে, 1 প্লাস 0.10 পাওয়ার 5। প্রথমে আমরা এইটুক করবো, যোগ করবো আগে। যোগ করলে আমাদের কত হবে, 1.10 হবে, পাওয়ার 5। সাইন্টিফিক ক্যালকুলেটর বলছি ব্যবহার করতে হবে। সাইন্টিফিক ক্যালকুলেটর দেখবা পাওয়ার বাটন আছে একটা, এরোর মতো একটা চিহ্ন আছে পাওয়ার, ওইখানে ক্লিক করে এই মানটা লিখবা 1.10, তারপরে পাওয়ার বাটনে ক্লিক করে 5 ক্লিক করবো। 5 ক্লিক করার পরে তারপর ইকুয়াল চাপ দিবা, তখন তোমাদের এই মানটা আসবে 1.6105, এই মানটা আসবে। তারপর আমরা 30,000 টাকা দিয়ে এটা ভাগ করবো, ভাগ করলে এই রেজাল্ট আসবে 18,627.75। আর অবশ্যই এখানে বলে রাখা ভালো যে আমরা দশমিকের পরে অবশ্যই 2 ঘর নিব, তো 3 ঘর নিলেও সমস্যা নাই। আরেকটা কথা হচ্ছে যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা 5 বা 5-এর অধিক হয় সেক্ষেত্রে 1 যোগ করতে হয়। এখানে আমি করি নাই, তোমরা যদি করো ভালো, না করলেও সমস্যা নাই, তবে করাটাই বেটার। যেমন এখানে 627 হয়েছে লাস্ট, তাই না, 18,627। দশমিকের পরে
5 এর উপরে আছে 7 না, 5 বা 5 বড় বলছি আমি, যেহেতু 7 আছে, তার মানে এখানে 27-এর জায়গায় যদি আমি 28 রাখলাম তাহলেও হতো, সেক্ষেত্রে দশমিক পরেরগুলো থাকতো না। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। তারপর অঙ্ক নম্বর 2, ট্রাই করো সবাই। এটা কি বলা আছে? বলা আছে আজ থেকে 6 বছর পরে করিমের 5,000 টাকা দরকার। যদি সোনালী ব্যাংক লিমিটেড সঞ্চয়ী হিসাবের উপর বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে করিমকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? এটা তোমরা অঙ্কটা খাতায় লিখে নিবা, লিখে তারপর সলিউশন করবা। এই অঙ্কটা করা নাই, আর নয়তোবা তোমরা যেহেতু মোবাইলে অনলাইন ক্লাসগুলো দেখো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই জন্য একটু সময় নিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আগের নিয়মে, আগে যেভাবে অঙ্কটা দেখছো ঠিক সেম নিয়মে এই অঙ্কটা করতে হবে, কোনো চেঞ্জ নাই। তাও একটু বলে দেই আমি। এখানে এন এর মান হচ্ছে 6 মানে 6, এফ বি মানে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 5,000 টাকা, আর আই এর মান হচ্ছে 10%, 10% বা 0.10। আমাদের আগের সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কের অ্যান্সার দিয়ে দিছি এখানে, দেখবা মিলে কিনা। অ্যান্সার হচ্ছে 2,822 টাকা, 22.37 টাকা। তোমরা অঙ্কটা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় লিখে রাখো, এটা বাসায় প্র্যাকটিস করবা। আমরা এখন আরেকটা নতুন অঙ্কে চলে যাব। অঙ্ক নাম্বার 3। এটা একটু অন্যরকম অঙ্ক, এটা একটু অনেক সহজ অঙ্ক। এটা আরেক রকম অঙ্ক, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কি বলছে এখানে। বাটা শু কোম্পানি একটি প্রকল্পে 1500 টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ প্রকল্প হতে আগামী 5 বছর নগদ প্রবাহের নিম্নে দেওয়া হলো। বছর 1 400 টাকা, দ্বিতীয় বছরে দেওয়া আছে 800 টাকা, তৃতীয় বছরে দেওয়া আছে 500 টাকা, চতুর্থ বছর দেওয়া আছে 400 টাকা এবং পঞ্চম বছরে দেওয়া আছে 300 টাকা। আবার কি বলা আছে, বাটা শু কোম্পানির বাট্টার হার 9% হলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। নির্ণয় একটু বানানটা ভুল আছে, রেপটা দেওয়া নাই, তোমরা রেপটা একটু বুঝে নিবা। এরকম যদি অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে করব? আগেরটা বর্তমান মূল্য বের করতে বলছে, এটা বর্তমান মূল্য বের করতে বলছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগের অঙ্কে একটা মাত্র শুধুমাত্র ভবিষ্যৎ মূল্য ছিল, আর এখানে দেখো নগদ প্রবাহ আছে। তাও আবার একরকম না, যদি একরকম থাকতো তাহলে একভাবে করতাম। একরকম বলতে প্রতি বছর সমান না, র্যান্ডম আকারে দেওয়া আছে। প্রথম বছর দেওয়া আছে 400, দ্বিতীয় বছর 800, তৃতীয় বছর 500, চতুর্থ বছর 400, পঞ্চম বছর 300 টাকা দেওয়া আছে। আর যদি একরকম থাকতো, প্রথম বছর 400, দ্বিতীয় বছর 400, তাহলে আরেকভাবে করতাম। যেহেতু র্যান্ডম ভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো অনেক সহজ। দেখো সূত্র, আগে প্রথমে আমরা সূত্রটা খেয়াল করি। সূত্র টিবি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার 1 প্লাস এফ বি 2 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস এফ বি এন ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখানে এফ বি এন ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের যত বছর পর্যন্ত থাকবে অঙ্কটা, তত বছর পর্যন্ত লিখতে হবে এইভাবে।
fb1 ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার n, এইভাবে 2 3 4 5 আমাদের অঙ্ক যত বছর পর্যন্ত থাকবে তত বছর পর্যন্ত লিখতে হবে। বুঝা গেছে? আমাদের এই অঙ্কটা ছিল কত বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত, তাই না? তাহলে আমাদের সূত্রটা এক্সটেন্ড হবে fb1 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার n, fb2 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার 2 প্লাস fb3 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার 3, এইভাবে 5 পর্যন্ত হবে। যদি 6 থাকতো 6 বছর পর্যন্ত হইতো, 7 থাকলে 7 পর্যন্ত হইতো, 8 থাকলে 8 পর্যন্ত হইতো, বা 5 কম থাকলে 5 কম হইতো। তোমরা কি বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এখানে দেখো fb1 হচ্ছে প্রথম বছর শেষে প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ, fb2 হচ্ছে কি দ্বিতীয় বছর শেষে প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ, আর fbn হচ্ছে মানে n বছর শেষে প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ, i হচ্ছে বাট্টার হার বা ইন্টারেস্ট রেট, এটাই বলি আমরা, ডিসকাউন্ট রেট এটাই বলি। এখন খেয়াল করো fb1 হচ্ছে কত, এখানে প্রথম বছরে আমাদের নগদ প্রবাহ কত? 400 টাকা। তাহলে fb1 নগদ হবে 400, দেখো দেওয়া আছে। এখানে কি বলা আছে? fb1 ইকুয়াল টু 400, fb2 ইকুয়াল টু 800 টাকা, fb3 ইকুয়াল টু 500 টাকা, fb4 ইকুয়াল টু 400 টাকা এবং fb5 ইকুয়াল টু 300 টাকা। আর আই দেওয়া আছে 9%। আমাদের কি বের করতে হবে? পিবি বের করতে হবে, মানে বর্তমান মূল্য বের করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা সমাধান করে দিয়েছি, খেয়াল করে একটু। আমরা শুধু এখন সূত্রে শুধু মান বসাইছি। fb1 এর মান কত ছিল? 400 টাকা, 400 লিখছি। আর আয়ের মান তো বলছিলাম 9%, তাহলে 9% যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি তাহলে কত হয়? 9 ভাগ 100 আসবে কত? 0.09। বুঝা গেছে? 1 প্লাস 0.09 আর পাওয়ার 1। তারপরে দ্বিতীয় বছর হচ্ছে fb2 এর মান হচ্ছে 800 টাকা, 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.09, পাওয়ার 2, এইভাবে 3, এইভাবে 4, এইভাবে 5। আশা করি সবাই বুঝতে পারছো। এখন খেয়াল করো, এইখানে আমি অঙ্কের একটা লাইন কম করছি, তোমরা এটা করে নিবা। প্রথমে আমরা এখানে যোগ করব 1 প্লাস 0.09 যোগ করার পরে এটা পাওয়ার করব। আমি আবার বলতেছি, এই অঙ্কগুলো করতে কিন্তু অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ছাড়া কিন্তু এগুলো করা যাবে না। শুধু এই অঙ্ক না, আমাদের ফিনান্সের ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। পরবর্তী অধ্যায়ে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, তাছাড়া কিন্তু অঙ্কগুলো সমাধান করা সম্ভব না। যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তারা অবশ্যই সংগ্রহ করে নেবা। দেখো 1 প্লাস আই, এটা আমরা যোগ করব, যোগ করলে হবে 1.09 পাওয়ার 1। পাওয়ারটা কিভাবে হয় আমি আগেই বলছি, আবার বলতেছি। আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে একটা অ্যারো বাটন আছে এরকম, ওই অ্যারো বাটনে ক্লিক করার পর তারপরে 1 ক্লিক করব, তারপর ইকুয়াল চাপ দেবো, একটা মান আসবে। আমি সেটা না লিখে সরাসরি ভাগ করে দিচ্ছি। তোমরা অবশ্যই একটা লাইন বেশি করবে অঙ্কের, এখানে আরেকটা লাইন হবে, এখানেও সেম। প্রথমে যোগ করবা, যোগ করার পরে পাওয়ার 2 করবা, একটা মান আসবে। এখানেও সেম, প্রথমে যোগ করবা, যোগ করার পরে তারপরে পাওয়ার 3 করবা। এখানেও সেম, প্রথমে যোগ করবা, তারপরে পাওয়ার 4 করবা। এখানেও সেম, প্রথমে যোগ তারপরে পাওয়ার 5। এই মানগুলো আসবে, এই মানগুলো তারপরে আমরা ভাগ করব। 400 ভাগ এই মান, 800 ভাগ এই মান, 500 ভাগ এই মানগুলা, 400 ভাগ এই মানগুলা, 300 ভাগ এই মানগুলা। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর একসাথে করা যায়, তবে একসাথে না করাটাই ভালো, বেটার। তবে একসাথে না করাটাই ভালো, আমরা একটা লাইন বেশি করবো, সমস্যা নাই। একসাথে করলে সরাসরি এই মানটা আসবে 336.97, তারপরে 673.34, তারপরে 386.09, তারপরে 283.37 এবং লাস্টে
195.98। তারপরে আমরা সবগুলা যোগ করব, যোগ করলে আসে 1904.75। এখানে 75 আসছে, আমি এখানে 1905 লিখতে পারতাম, তাহলে হতো। লিখি নাই, না লিখলেও সমস্যা নাই, লিখলেও সমস্যা নেই। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। কেউ যদি না বুঝা কমেন্ট সেকশনে সবাই কমেন্টস করে রাখবা, আমি তোমাদের সলিউশন করার চেষ্টা করব যেগুলা বুঝো নাই। তারপর হচ্ছে 4 নম্বর একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা যে আগে যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কটাই, জাস্ট ওইখানে ছক আকারে বলা ছিল, এখানে ছক আকারে বলা নাই। দেখো আমি পড়তেছি, শোনো মনোযোগ দিয়ে সবাই। জনাব রহিম একজন ব্যবসায়ী। সে আগামী 5 বছর যথাক্রমে 15,000 টাকা, মানে প্রথম বছরে 15,000 টাকা, 18,000 টাকা মানে দ্বিতীয় বছর 18,000 টাকা, তারপর লিখছে 20,000 টাকা মানে তৃতীয় বছর 20,000 টাকা, তারপর লিখছে 25,000 টাকা, তার মানে চতুর্থ বছর 25,000 টাকা, এবং 32,000 টাকা মানে পঞ্চম বছর 32,000 টাকা ব্যবসা থেকে আয় করবেন আশা করছেন। বুঝতে পারছো? আগামী 5 বছর মানে প্রথম বছর 15,000, দ্বিতীয় বছর 18,000, তৃতীয় বছর 20,000, চতুর্থ বছর 25,000 এবং পঞ্চম বছর হচ্ছে 32,000 টাকা ব্যবসা থেকে আয় করবেন। তার প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 12%। হলে প্রত্যাশিত আয় সমূহের বর্তমান মূল্য নির্ণয় করো। এখন আমরা আগে যে অঙ্কটা করলাম বা দেখলাম, এই অঙ্কটা পুরোপুরি সেম, একইভাবে করতে হবে, একই সূত্র, একইভাবে করতে হবে। প্রথমে আমরা লিখবো যে FB1 ইকুয়াল টু 15,000, FB2 ইকুয়াল টু 18,000, FB3 ইকুয়াল টু 20,000, FB4 ইকুয়াল টু 25,000 এবং FB5 ইকুয়াল টু 32,000। তারপর সূত্র লিখবো FB1 ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার 1, তারপর প্লাস FB2 ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার 2, এভাবে 5 বছর লিখবো। তারপর আমরা মান বসাবো, মান বসানোর পরে ভাগ করব, শেষে যোগ করব। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এটা তোমরা খাতায় লিখে রাখবা আর নয় স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমরা বাসায় করবা অবশ্যই। তোমাদের সুবিধার্থে এই অঙ্কের আমি রেজাল্টটা দিয়ে দিচ্ছি এখানে। এটা রেজাল্ট হবে ৭৬,০২৩.57 টাকা। সবাই অঙ্কটা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় লিখে রাখো, এই অঙ্কটা সবাই বাসায় করবা। আশা করি সবাই বুঝতে পারছো এই অঙ্কটা। তারপরে একটা অঙ্ক আছে, দেখো। মনে করো তোমার বাবা তোমাকে নিম্নের দুটি বিকল্পের মধ্যে একটি গ্রহণ করার প্রস্তাব দিয়েছে। বলা আছে এখন, দুইটা বিকল্পের মধ্যে প্রথম বিকল্পটি হচ্ছে এখন দিবে তোমাকে 1,00,000 টাকা, আর বলছে 8 বছর শেষে দিবে তোমাকে 2,25,000 টাকা। তোমার প্রত্যাশিত আয়ের হার 11% হলে কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত? এখন তুমি কোনটা গ্রহণ করবা? এখন 1,00,000 টাকা দিছে সেটা গ্রহণ করবা, না 8 বছর শেষে 2,35,000 টাকা দিবে সেটা গ্রহণ করবা? তুমি তো জানো না কোনটা তোমার জন্য ভালো। 8 বছর শেষে নিলে ভালো হবে না এখন নিলে ভালো হবে? এই জন্য আমাকে কি করতে হবে, এখন 1,00,000 টাকা দিতে আমি জানি, 8 বছর শেষে দিচ্ছে 2,35,000 টাকা, তাইলে আমার প্রতি বছর মানে বর্তমান মূল্য কত সেটা আমি জানি না। আমি যদি এটা বের করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে প্রকল্প খ নিলে আমি লাভবান হব না প্রকল্প ক নিলে আমি লাভবান হব না প্রকল্প খ নিলে আমি বেশি লাভবান হব। এই জন্য আমরা প্রথমে যে একটা অঙ্ক করছিলাম মনে আছে, বিবি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। আমি তোমাদের আবার দেখাচ্ছি ওইটা। এই যে সূত্রটা, পিবি ইকুয়াল টু
এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে শুধু প্রকল্প ক্ষয়ের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এফ বি মান কত হবে? সেক্ষেত্রে আমাদের এফ বি মান হচ্ছে 2,25,000 টাকা, আর এন এর মান হচ্ছে 8 বছর, আর আই এর মান তো দেওয়া আছে 11%। 11% যখন আমরা দশমিকে প্রকাশ করবো তখন হবে 0.11। তারপরে আমরা অঙ্কগুলো করবো, অঙ্ক করে দেখবো যে আমার বর্তমান মূল্য কত আসে। এখন আমার বর্তমান মূল্য যদি 1 লাখ টাকার বেশি আসে তাহলে আমার প্রকল্প খ গ্রহণ করা উচিত, আর যদি 1 লাখ টাকার কম আসে সেক্ষেত্রে আমি প্রকল্প ক গ্রহণ করব, কারণ কতে আমি 1 লাখ টাকা পাচ্ছি, আর খ গ্রহণ করলে আমি 1 লাখ টাকা কম পাচ্ছি, তাহলে আমি খ গ্রহণ করবো কেন? সেক্ষেত্রে আমি লাভজনক হবো না, বেনিফিটেড হবো না। এই জন্য আমাকে অবশ্যই প্রকল্প ক গ্রহণ করতে হবে। আর যদি দেখি যে আমার 8 বছর শেষে প্রতি বছরে আমি 1 লাখ টাকার উপরে পাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রকল্প খ গ্রহণ করব। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বাসায় করবা, আমি সবকিছু বলে দিছি। এখানে পড়া আছে, একটু দেখো সমাধান। এফ বি ইকুয়াল টু 1 প্লাস আই পাওয়ার এন, 2,45,000 এফ বির মান 1 প্লাস আই দেওয়া আছে 0.11 পাওয়ার 8। এখানে দেখো কত আসছে, 1,06,312 টাকা। তার মানে প্রকল্প কত ছিল, কত 1 লাখ টাকা, কত ছিল বলছে 8 বছর শেষে 2,40,000 টাকা। কিন্তু আমি দেখলাম যে কি প্রকল্প খতে 8 বছর শেষে প্রতি বছরে আমি পাচ্ছি কত 1,06,000 টাকা। তার মানে আমার 8 বছর শেষে মানে খ বিকল্পটা গ্রহণ করাই আমার জন্য উত্তম, তাই না? হ্যাঁ, তার মানে আমি এখানে বিকল্প খটা গ্রহণ করব। বুঝতে পারছো সবাই? তারপরে দেখো বিধি 72 বা রুল 72, বিধি 72 বা রুল 72, এটা বলতে আমরা কি বুঝি? এই কোশ্চেনটা আমাদের সৃজনশীলের 2 মার্কের কোশ্চেনে আসে, সবাই একটু খেয়াল করো। বিধি 72 বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করাকে বোঝায়। যদি আমাদের অঙ্কে এন এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে আয়ের মানটা বের করতে হবে, আর যদি আয়ের মান দেওয়া থাকে সেক্ষেত্রে এন এর মানটা বের করতে হবে। এটা আমরা কি জন্য করব? এটা আমরা এই জন্যই করব যে কতদিন পরে আমার টাকাটা দ্বিগুণ হবে সেটা জানার জন্য আমরা শর্টকাট ভাবে বিধি 72 বা বিধি 72 রুলস ব্যবহার করে থাকি। তোমাদের প্রথমে একটু উদাহরণ বলছিলাম যে তোমার বাবা জমি ক্রয় করতে চায়, জমি ক্রয় করার কি করছিল যে 5 বছর পরে বা 10 বছর পরে জমির মূল্য দ্বিগুণ হবে। এটা কিভাবে জানবো আমরা? এই বিধি 72 ব্যবহার করে জানবো আমরা। ওইখানে সুদের হার দেওয়া ছিল, তাহলে আমরা কত বছরে দ্বিগুণ হবে সেটা বের করতে পারবো। যদি সুদের হার দেওয়া না থাকে তাহলে বছর দেওয়া থাকবে, তাহলে আমরা সুদের হারটা বের করতে পারবো। বুঝতে পারছো? তবে এখান থেকে এই সংজ্ঞাটাই শুধু আসে, যদি সংজ্ঞা আসে সংজ্ঞাটা লিখবা, আর এই দুইটা সূত্র দিয়ে দিবা, i ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই n, আর n ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই i। আর তারপরে হচ্ছে বিধি 69 বা 69, এটাও সেম। বিধি 69 বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করাকে বোঝায়। এখানেও সেম, যদি আয়ের মান দেওয়া থাকে তাহলে আমরা এন এর মানটা বের করবো, মানে বছরের সংখ্যা বের করবো। আর যদি এন এর মান দেওয়া থাকে তাহলে আমরা ইন্টারেস্ট রেট বা সুদের হারটা বের করবো। এখানে সূত্র হচ্ছে 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই এন।
এখানে 3/5 হচ্ছে কনস্ট্যান্ট, এর সূত্রে 3/5 থাকবেই। তবে এভাবেও আমরা মানে কত বছর বা কত সুদের দ্বিগুণ হবে তা আমরা নির্ণয় করতে পারি। এই সম্পর্কে অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। বিডি 72 বিডি 69 এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আশা করি সব অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, আর যেভাবে বলছি তোমরা বাসায় ওগুলো প্র্যাকটিস করবা। আর অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর সংগ্রহ করবা যদি কেউ না থাকে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে তোমার সাথে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।